হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের মধ্যে একজন কমেন্ট করলে যে দাদা পিএসসি ফুড এসআই বিভিন্ন শিফটে যে অঙ্কগুলো এসেছিলো সেইগুলো করিয়ে দাও। তো আজকের ভিডিওতে আমি পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফটে যে অঙ্কগুলো এসেছিলো সেই টাইপের কিছু অঙ্ক করিয়ে দেবো। দেখো, বলে রাখি, পিএসসি ফুড এসআই ইজি টু মডারেট প্রশ্ন হয়েছিল। তো ইজি টাইপের অঙ্ক বেশি ছিল আর মডারেট একটু কম ছিল, বাট কঠিন অঙ্ক কিন্তু খুব একটা ছিল না। তো এই প্রশ্নটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা পিএসসি ফুড এসে 2024 ফার্স্ট শিফটে এসেছিল। খুবই সহজ একটা অঙ্ক। তো এই অঙ্কটা করানোর আগে তোমাদের জাস্ট আর একটা অঙ্ক আমি করিয়ে দেবো। তো সেই অঙ্ক করানো হয়ে গেলে তারপরে এইভাবে আমি সিরিয়াল ওয়াইজ কিন্তু প্রত্যেকটা অঙ্ক করব। দেখো, এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল। তো এই অঙ্কটা আমি রেশিও মেথডে করেছিলাম। একজন কমেন্ট করলো যে দাদা এটা এক্স ধরে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বাট এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি আমি এক্স ধরে কীভাবে তাড়াতাড়ি করবে সেই নিয়মে কিন্তু করা আছে। অলরেডি আমার একটা ক্লাস আমি দিয়েছি, ডব্লিউপি কেপি কনস্টেবল ক্লাস নাম্বার 49 নাম্বার ক্লাসে কিন্তু সেই নিয়মেই করা আছে। অর্থাৎ একটা অঙ্কের আমি অনেকগুলো নিয়ম করিয়ে দিই। যারা আমার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। একটা ক্লাস দেখে কিন্তু কখনোই আন্দাজ করতে পারবে না যে আমি কোন নিয়মে করাচ্ছি, কারণ যেদিন যেরকম মুড থাকে সেই একটা একটা অঙ্কের কিন্তু অনেকগুলো নিয়ম থাকে। তো দেখা যাচ্ছে এই অঙ্কের 2-3টে নিয়ম আছে, তো আজকে আমি একটা নিয়ম করে দিলাম, পরের দিন আরেকটা নিয়ম করাই। তো জাস্ট এটাই শুধু। তো এটা একদিন আমি রেশিও মেথডে করেছি, আরেকদিন এক্স ধরে এই 49 নাম্বার ক্লাসে কিন্তু করানো আছে। দেখো, তো দেখো এই অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। অর্থাৎ অঙ্কটা কেউ ইগনোর করবে না, খুব সহজেই আমি জাস্ট এক লাইনে কিন্তু অঙ্কটা করে দেবো। দেখো, তার জন্য একটু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। তার মানে ধরে নাও এই একটা পাত্র, এই পাত্রে 150 গ্রাম চিনির দ্রবণ আছে। চিনির দ্রবণ মানে যেখানে সুগার আছে 20%, 20%, আর দ্রবণ যেহেতু বলছে তার মানে জল থাকবে। জল কত আছে? 80%। অর্থাৎ এই 150 গ্রামে চিনি মানে সুগার প্লাস ওয়াটার, মানে চিনি আর জল আছে টোটাল কত? 150 গ্রাম। বলছে দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ মোট মিশ্রণে কত পার্সেন্ট হবে? 25% হবে। তো ধরে নাও এই 150 গ্রামের মধ্যে আমরা এক্স গ্রাম কি অ্যাড করছি? সুগার অ্যাড করছি, চিনি অ্যাড করছি। তাহলে এখন মিশ্রণটা কত গ্রাম হবে? 150 প্লাস এক্স গ্রাম হবে, কারণ এখানে এক্স গ্রাম কি অ্যাড করেছি? চিনি অ্যাড করেছি। তাহলে আমাদের চিনির পরিমাণ মানে সুগার কত পার্সেন্ট হচ্ছে? 25%। ওয়াটার কত পার্সেন্ট হবে? জল 75%। দেখো, আমরা বাইরে থেকে এক্সট্রা কি অ্যাড করেছি? চিনি অ্যাড করেছি, বাট জল কিন্তু এক্সট্রা অ্যাড করিনি। তার মানে এই 150 গ্রামে যদি আমাদের এখানে 100 গ্রাম জল থাকে 150 গ্রামে, তো এখানে 150 প্লাস এক্স গ্রামে এখানে কত গ্রাম জল থাকবে? 100 গ্রাম। তাহলে জলের পরিমাণটা আমাদের সমান হবে। পার্সেন্টেজ আমাদের আলাদা হতেই পারে, কারণ চিনির পরিমাণ এখানে বেশি হয়ে গেছে বলে জলের পার্সেন্টেজ কম হয়েছে, কিন্তু পরিমাণ সেম থাকবে। তার মানে আমরা জলের পরিমাণটা ইকুয়াল করে দিলে আমাদের এক্সের ভ্যালু চলে আসবে। দেখো, এখানে 150 গ্রামে কত পার্সেন্ট জল ছিল? 80%। 150 গ্রামে 80% জল ইকুয়াল হবে কিসের সাথে? 150 প্লাস এক্স গ্রামে কত পার্সেন্ট আছে? 75%। এই দুটো ইকুয়াল করে দিলে আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। কিছুই নেই, জাস্ট 5 দিয়ে কাটো, 5 15 75, 5 16 80, 15 দিয়ে 150কে কাটলে 15 10 150। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স প্লাস 150 ইকুয়াল টু কত হচ্ছে? 10 আর 16। এই 10 আর 16 গুণ করলে 160 হয়। তার মানে এই 160 আর এই প্লাস 150টা সাইড চেঞ্জ করলে কী হবে? মাইনাস 150। তার মানে 100 এক্স ইকুয়াল টু 160 মাইনাস 150 ইকুয়াল টু 10 গ্রাম। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, এইখানে এক্স ধরে করলেও কিন্তু জাস্ট দুটো লাইন লাগবে, দুটো না, একটা লাইনে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে এই একটা লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। জাস্ট কনসেপ্টটা কী নিতে হবে, এখানে বাইরে থেকে আমরা কি অ্যাড করিনি? জল এক্সট্রা কিন্তু অ্যাড করিনি। তার মানে জলের পরিমাণটা ইকুয়াল করে দিলে আমাদের উত্তর চলে আসবে। তো এই টাইপের আর একটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, করলে তোমাদের কনসেপ্ট আরও ভালো করে ক্লিয়ার হবে। রেশিও মেথডেও করা যায়। রেশিও মেথড অলরেডি আমি করে দিয়েছি। আমার আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখিনি। টোটাল 50-এর ওপর কিন্তু অঙ্কের ক্লাস করানো হয়ে গেছে। দেখো, সেম টাইপের আর একটা অঙ্ক রেখেছি। এই টাইপের অঙ্ক একটা কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে। বলছে 80 লিটার দুধের মিশ্রণে 60% দুধ থাকে। তাহলে একটা পাত্রে দুধ আর জলের যে পরিমাণটা সেটা কত? 80 লিটার। তাহলে মিশ্রণে দুধকে 80% করতে কতটা দুধ যুক্ত করতে হবে? তার মানে আমরা বাইরে থেকে এখানে ধরে নাও এক্স লিটার কি অ্যাড করছি? দুধ, মানে মিল্ক অ্যাড করছি। তাহলে এখন নতুন মিশ্রণটা কত লিটারে হবে? 80 প্লাস এক্স লিটারে হবে। তো এই 80 লিটারে দুধ আছে কত? মিল্ক আছে 60%।
তো জল থাকবে কত, ওয়াটার থাকবে 40%। তো যখন তুমি বাইরে থেকে x লিটার দুধ অ্যাড করছো তখন দুধের পরিমাণটা কত হচ্ছে, 80%-এ গিয়ে দাঁড়াচ্ছে। দুধ 80% হলে জল কত পার্সেন্ট থাকবে, 20%। দেখো আমরা বাইরে থেকে দুধ অ্যাড করেছি কিন্তু জল কিন্তু এক্সট্রা অ্যাড করিনি। তার মানে এই 80 লিটারের ভিতরে যদি তোমার 30 লিটার যদি জল থাকে, তাহলে এই সাইডেও 80 প্লাস x লিটারে 30 লিটার কী থাকবে, জল থাকবে। কারণ আমাদের জলের পরিমাণটা কিন্তু সেম থাকবে, বাইরে থেকে আমরা জল অ্যাড করিনি। এখানে জলের পরিমাণটা কমেছে কেন, কারণ বাইরে থেকে এক্সট্রা চিনি অ্যাড করা হয়েছে, তাই পার্সেন্টেজ কমেছে, কিন্তু পরিমাণ সেম থাকবে। তার মানে আমরা দুই সাইডে জলের পরিমাণটা ইকুয়াল করে দিলে আমাদের এখানে এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। তো দেখো এখানে 80 লিটারে 40% কী আছে, জল আছে, ইকুয়াল টু 80 প্লাস x লিটারে কত পার্সেন্ট জল আছে, 20%। তো 20 দুগুণে 40, 80 দুগুণে 160। তো এখানে আমি করে নিচ্ছি x প্লাস 80 ইকুয়াল টু আমরা কত পেলাম, 160। তো x ইকুয়াল টু কত হবে, 160 থেকে 80 মাইনাস হলে 80 থাকবে। তাহলে ওই মিশ্রণে আমরা কত লিটার দুধ অ্যাড করেছি, x লিটার, এক্সের ভ্যালু কত, 80 লিটার। তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক রেশিও মেথডেও করতে পারবে, এক্স ধরেও করতে পারবে। সব কটা নিয়ম আমি তোমাদের বলে দিয়েছি, যার যেটা ভালো লাগবে সে সেই নিয়মেই করবে। আর ক্লাসগুলো রেগুলারলি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। একটা অঙ্কের অনেকগুলো নিয়ম থাকে, আমি প্রত্যেকটা নিয়মই করাই। সেটা হয়তো একটা ক্লাসে সম্ভব হয় না, বিভিন্ন ক্লাসে বিভিন্ন নিয়ম আমি করিয়ে দিই। দেখো এবার মিশ্রণ থেকে এই অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্ক করার সহজ নিয়ম আমি তোমাদের দিয়ে দেবো, বাট একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। দেখো কি বলছে, দুধ এবং জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে। দুধ আর জলের যে মিশ্রণটা, সেই মিশ্রণে 3টে পূর্ণ ভর্তি পাত্র আছে। তাদের আয়তনের অনুপাত দেখো 7:5:13। এই পাত্রগুলোতে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 2:3, 47:53, 9:11। এগুলি একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো 3টে পাত্র আছে, 3টে পাত্র, 1 নাম্বার পাত্র, 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার। 3টে পাত্রে যে আয়তনের অনুপাত 7:5:13, অর্থাৎ 3টে পাত্রের যে সাইজ, সেই সাইজের অনুপাত ধরে নিতে পারো। আয়তন মানে তো আকার, আকৃতি, সেটাই বোঝায়। তো এখানে যে পাত্রের আয়তন 7 অনুপাত, সেখানে দেখো দুধ আর জল কত অনুপাতে আছে, 2:3 অনুপাতে। যে পাত্রের আয়তন 5 অনুপাত, সেখানে দুধ আর জল কত অনুপাতে আছে, 47 আর 53 অনুপাতে। যে পাত্রে আয়তন 13 অনুপাত, সেখানে দুধ আর জল কত অনুপাতে আছে, 9:11। এখন দেখো এই যে পাত্রের আয়তন দেওয়া আছে, এখানে যদি আমরা বলতে পারি যে কত লিটার মিশ্রণ আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা এই 2:3 অনুপাতে দুধ আর জল আছে, সেখান থেকে আমরা বের করে নিতে পারবো যে ওই পাত্রে দুধ আর জলের পরিমাণটা কত। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে টোটাল কত অনুপাত মিশ্রণ আছে, 3 আর 2 5 অনুপাত। এখানে কত অনুপাত আছে, 47 আর 53 100 অনুপাত। 9:11 মানে কত অনুপাত আছে, 20 অনুপাত। তো এখানে আমরা কি করব, 5, 20 আর 100 তার লসাগু বের করব। তো 5, 20 আর 100 তার লসাগু এলসিএম হয় 100। এখন যে 3টি পাত্রে যে আয়তনের অনুপাত পেয়েছো 7, 5 আর 13, প্রত্যেকটার সাথে 100 অ্যাড করো। তার মানে আমরা এখান থেকে বলতে পারি প্রথম পাত্রে 700 লিটার কি আছে, মিশ্রণ আছে দুধ আর জলের। দ্বিতীয় পাত্রে কত আছে, 500 লিটার। তৃতীয় পাত্রে আছে কত, 1300 লিটার মিশ্রণ আছে দুধ আর জলের। দেখো প্রত্যেকটা পাত্র থেকে জাস্ট আমরা এখান থেকে যদি দুধটা বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। একটা বের করো, একটা বের করলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। টোটাল 700 লিটারের ভিতরে দুধ কত আছে কী করে বের করবে, দেখো টোটাল 5 অনুপাত, দুধ আর জল মিলে কত অনুপাত আছে, 5 অনুপাত। তার মানে এই 5 অনুপাতের ভ্যালু কত, 700 লিটার। দেখো এখানে কিন্তু লিটার বলা নেই, বাট আমি কিন্তু একটা ইউনিট ধরে ক্যালকুলেশন করছি। এখানে তুমি 700 লিটারের জায়গায় 700 ইউনিট ধরেও কিন্তু ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নেই। অনুপাত মানে সমজাতীয় রাশির একক। তুমি এখানে লিটার নিলে, দুধ যদি লিটারে নাও, তাহলে জলও তোমার লিটারে বেরোবে, তাহলে কেটে কুটে গেলে কিন্তু সেই সেমই আসবে। তো 700কে 5 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 140। তো 5 অনুপাতের ভ্যালু যদি 700 হয়, তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে, 140। তো আমাদের এখানে দুধ আছে কত অনুপাত, 2 অনুপাত। তো 2 অনুপাতের ভ্যালু কত হবে, মিল্ক হয়ে যাবে 280 রেশিও। এখানে দেখো টোটাল আছে 500 লিটার। তো 500 লিটারের ভিতরে 47 অনুপাত কি আছে, 47 অনুপাত তোমার আছে হচ্ছে দুধ। তাহলে টোটাল অনুপাত কত, 100। 100 এর ভ্যালু 500 হলে 47 এর ভ্যালু কত হবে,
4 5 20, 253। তো দ্বিতীয় পাত্রে দুধ আছে কত, 235 লিটার। তৃতীয় পাত্রে দুধ কত আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই 20 অনুপাতের ভ্যালু হচ্ছে 1300, 1 অনুপাতের ভ্যালু কত হবে, 1300কে 20 দিয়ে ভাগ করো, 65 হবে। তো 9 × 65 করো, কত হচ্ছে, 5 9 45, 5 হাত হচ্ছে 4, 6 9 54, 585। তো এখানে 585 অ্যাড করে দাও। 5 আর 5 10 শূন্য, হাতে হচ্ছে 1, 18 16 19 20 শূন্য, হাতে 2, 5 আর 2 7, 2 9 2 11, 1100 আসছে। তাহলে দুধের পরিমাণ আমাদের আসছে 1100। তার মানে আমাদের যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে 11 বা তার গুণিতক। তাহলে যে রেশিওটা আমরা পাবো সেটা হচ্ছে কী হবে, সবসময় 11 বা তার গুণিতক হবে। তো এখানে দেখো দুধের পরিমাণ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মিল্কের রেশিও। তো এখানে 11 বা 11 গুণিতক কোন অপশানে আছে, অপশান ডি এ নেই, অপশান সি এ নেই, অপশান বি এ নেই, অপশান এ আছে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো এটা তোমরা দেখলে তোমাদের এই জলের পরিমাণ কিন্তু বের করতে হচ্ছে না, এখান থেকে আলাদা করে জলের পরিমাণ বের করে ক্যালকুলেশন করে তারপরে যে রেশিওটা বের করবে সেটা কিন্তু করার দরকার নেই। জাস্ট দুধের পরিমাণটা বের করেই কিন্তু তোমরা এখান থেকে উত্তর পেয়ে যাচ্ছ। যদি এখানে 11 দুটো তিনটে অপশানে থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে জলের পরিমাণটা বের করতে হতো। যেভাবে আমরা দুধ বের করেছি সেইভাবে আমাদের জল বের করতে হতো। 700-তে যদি 280 লিটার যদি তোমাদের দুধ থাকে তো জলের পরিমাণটা তোমরা এখানে বের করতে পারবে। জলের পরিমাণ কত হয়ে যাবে, এখানে হবে 420। এই ক্ষেত্রে দেখো তোমাদের 500 লিটারে যদি 235 থাকে দুধ, তাহলে 500 থেকে 235 মাইনাস করলে তোমরা এখানে কী পাবে, জল পাবে। আবার 1300 এর ভিতরে 585 যদি জল থাকে তাহলে 1300 থেকে 585 মাইনাস করলে এখানে জল পাবে। তো সবগুলো যোগ করে রেশিও করলে তোমাদের উত্তর আসবে 11:14। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো সেম টাইপের আর একটা অঙ্ক আমি নিচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। খুবই ভালো অঙ্ক, এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে থাকে। পরের প্রশ্ন দেখো, 3টি দ্রবণে দুধ আর জলের অনুপাত কিন্তু দেওয়া আছে যা 2:3:4 অনুপাতে মিশ্রিত হয়। ওইখানে ছিল পাত্রের আয়তন দেওয়া ছিল, এখানে কি বলছে, যা 2:3:4 অনুপাতে মিশ্রিত হয়। 3টি দ্রবণে দুধ আর জলের কিন্তু অনুপাত দেওয়া আছে। তো এই টাইপের অঙ্ক করতে গেলে যেটা বলছে 2:3:4 অনুপাতে মিশ্রিত হয়, এটাকে তোমরা কী ধরবে, পাত্রের আয়তন ধরে নিও, যেটা আমরা এক্ষুনি করলাম। তো যদি আমাদের প্রথম পাত্রের আয়তন 2 অনুপাত, দ্বিতীয় পাত্রের আয়তন 3 অনুপাত আর তৃতীয় পাত্রের আয়তন 4 অনুপাত হয়, তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি যে প্রথম পাত্রে এত লিটার দুধ আছে, মিশ্রণ আছে, দ্বিতীয় পাত্রে এত লিটার দুধ আর জলের মিশ্রণ আছে, তৃতীয় পাত্রে এত লিটার দুধ আর জলের মিশ্রণ আছে, তাহলে সেখান থেকে আমরা দুধ আর জলের পরিমাণটা বের করে নিতে পারবো। তো এইখানে প্রথম পাত্রে দেখো দুধ আর জল কত কত অনুপাতে আছে, 2:3 অনুপাতে। দ্বিতীয় পাত্রে 3:1 অনুপাতে। আর তৃতীয় পাত্রে 4:5 অনুপাতে। এখন আমরা কিভাবে বলতে পারবো যে প্রথম পাত্রে কত লিটার মিশ্রণ আছে। তো এখানে দেখো টোটাল কত অনুপাত মিশ্রণ, 5 অনুপাত, এখানে হচ্ছে 4 অনুপাত, এখানে হচ্ছে 4 আর 5 9। তাহলে নিচে যেগুলো পেলে 5 4 আর 9 তাদের লসাগু, তো 5 4 9 এদের লসাগু এলসিএম হয় 180। তার মানে প্রত্যেকটাকে 180 দিয়ে গুণ করো। তো প্রথম পাত্রে 180 × 2 মানে এত লিটার কি আছে, এত লিটার কিন্তু মিশ্রণ আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 18 দুগুণে 36 × 10। তো প্রথম পাত্রে 36 × 10 লিটারের মিশ্রণ আছে। দ্বিতীয় পাত্রে আছে 3 18 54 × 10 লিটারের মিশ্রণ। আর এখানে আছে 4 18 72 × 10 লিটারের মিশ্রণ আছে। তো এত লিটার মিশ্রণে এখানে দুধ আছে কত, 2 অনুপাত, জল আছে 3 অনুপাত। তো এখান থেকে তোমরা দুধের রেশিওটা বের করে নিতে পারবে। দেখো 36 × 10, এটার ভ্যালু কত, 5 অনুপাত। আমাদের বের করতে হবে কত, 2 অনুপাত, কারণ 2 অনুপাত আমাদের কি মিল্ক দেওয়া আছে। তো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 4 12, 4 6 24, 144 লিটার। এরপরে দেখো এই 54 × 10 এই মিশ্রণে দুধ আছে কত, 3 অনুপাত, আর টোটাল মিশ্রণ কত, 4 অনুপাত। এই 4-এর ভ্যালু হচ্ছে 54 × 10, আমাদের 3-এর ভ্যালু বার করতে হবে। তো 27 দুগুণে 54, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কেটে গেল, ঠিক আছে। তো উপরে থাকছে তোমাদের 5 20 5 7 35, 135 × 3 করলে হচ্ছে 3 5 15, 5 হাতে হচ্ছে 1 0, 405। তো দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 405 লিটার। তৃতীয় পাত্রে আমাদের বের করতে হবে। এখানে দেখো টোটাল অনুপাত কত, 9 অনুপাত, আর 9 অনুপাতের ভ্যালু কত, 72 × 10 লিটার। তো 9 অনুপাতের ভ্যালু হচ্ছে 72 × 10। আমাদের বের করতে হবে কি, 4 অনুপাতের ভ্যালু, কারণ এখানে দুধ কত আছে, 4 অনুপাত। তো 8 9 72, 8 10 80, 4 8 32, 320।
একটা বের করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। দেখো 5 আর 4 9, 4 আর 2 6, 4 আর 3 7 আর 1 8, 869। 869 কোন অপশান আছে? অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে জাস্ট একটা রেশিও বার করে নিলে তোমাদের বাকিটা বের করার দরকার নেই, কারণ এখানে 869 একটা অপশানে আছে। যদি 2-3টে অপশানে থাকতো 869, তাহলে কিন্তু এখানে আমাদের জলের পরিমাণটা বের করতে হতো। বাট এই টাইপের অঙ্কে এক্সামিনার তোমাদের জাস্ট এমন অপশান দেবে, শুধুমাত্র একটা বের করলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে, কারণ একটু ক্যালকুলেটিভ অঙ্ক আছে, সেই কারণে কিন্তু বেশি তোমাদের ক্যালকুলেশন করতে হবে না। শুধুমাত্র একটু মাথায় ব্রেন থাকলে কিন্তু সহজে অল্প ক্যালকুলেশন করে তোমরা উত্তর বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে, তো সহজ ভাষায় তোমাদের করিয়ে দিলাম, কি করে তোমরা বের করবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। দেখো পিতা পুত্রের অঙ্ক, বয়সের অঙ্ক একটা পরীক্ষায় থাকে, তো এই অঙ্কগুলো কিন্তু বারবার দেখে যাবে। বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু এবার পিএসসি ফুড এসআই 3-4টে করে এসেছিলো, একটা শিফটে 2-3টে করে কিন্তু বয়স সংক্রান্ত অঙ্ক ছিল। বলছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। তো 6 বছর আগে সুশীল, মানে আমি এটা জাস্ট এসইউ দিলাম আর স্নেহাল SN দিলাম। তো সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। তো স্নেহালের বয়স যদি 1 অনুপাত হয়, সুশীলের বয়স কত অনুপাত হবে? 3 অনুপাত হবে। 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ। কার বয়সে? স্নেহালের বয়সে। তো যার বয়সের কথা বলছে সেই বয়স অনুপাত কোথায় থাকে? নিচে থাকে। তো স্নেহালের বয়সের 5/3 গুণ, তার মানে স্নেহালের বয়স যদি 3 অনুপাত হয়, সুশীলের বয়স কত হবে? 5 অনুপাত হবে। এখন দেখো এই অঙ্কে কি করতে হয়, এটা ছিল 6 বছর আগের বয়স, এটা হচ্ছে 6 বছর পরে, বর্তমান বয়সের 6 বছর পরে। তাহলে এখানে গ্যাপ কত হবে? মনে করো এখানে হচ্ছে প্রেজেন্ট একটা থাকে, প্রেজেন্ট বয়স, তো বর্তমান বয়স থেকে 6 বছর আগে আর বর্তমান বয়স থেকে 6 বছর পরে, তার মানে টোটাল যে বয়সের যে রেশিওর গ্যাপটা দেওয়া আছে সেটা কত? সেটা হচ্ছে 12 বছরের গ্যাপ দেওয়া আছে। আর এখানে রেশিওর যে ডিফারেন্সটা দেখো কত হচ্ছে? 2 অনুপাত। এখানে কত? 2 অনুপাত। আমাদের প্রথমে চেক করতে হবে কি, যে এদের বর্তমান বয়স, মানে যে বয়সটা দেওয়া আছে, মানে ভবিষ্যৎ বা বর্তমান বা অতীতের বয়স, মানে রেশিও যে ডিফারেন্স সেটা সেম আছে কিনা। এর দেখো 6 বছর আগের বয়স বর্তমানের থেকে, 6 বছর পরে, এদের ডিফারেন্স কত? 2 অনুপাত। এখানেও 2 অনুপাত। ডিফারেন্স যখন সেম হবে তখন কিন্তু আমাদের আর বিশেষ কিছু করতে হবে না। তো এখান থেকে আমরা বলতে পারি এই যে 2 অনুপাত ডিফারেন্স হয়েছে কিসের জন্য? 12 বছরের জন্য। 2 অনুপাত ডিফারেন্স হয়েছে 12 বছরের জন্য। এখানে আমাদের স্নেহালের বর্তমান বয়স বের করতে হবে। স্নেহালের বর্তমান বয়স বের করতে গেলে আমরা যে কোনো একটা রেশিও নিয়ে ক্যালকুলেশন করি, তো 1 অনুপাতের ভ্যালু কত হবে? 6 হবে। তো এই 1 অনুপাত মানে 6 বছর আগের বয়স, তো 6 বছর আগে যদি তার 6 বছর বয়স হয়ে থাকে, তো বর্তমানে তার বয়স কত হবে? 6 + 6 12 বছর। মনে করো এখান থেকে 6 বছর আগে তোমার বয়স ছিল 10 বছর, তো এখন তোমার বর্তমান বয়স কত হবে? তো 10 + 6 16 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা 12 বছর কেন নিলাম? দেখো এই যে 6 বছর আগের বয়স আর 6 বছর পরে বয়স, এই যে বয়সের যে ডিফারেন্সটা, মনে করো তোমার বর্তমান বয়স এখন হচ্ছে 15 বছর, 6 বছর আগে তোমার বয়স কত ছিল? 9। আর এই 15 থেকে 6 বছর পরে তোমার বয়স কত হচ্ছে? 21। তাহলে 9 আর 21-এর ডিফারেন্স কত হবে? 12 বছর হবে। তো এখানেও সেম, এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কত বছরে? 12 বছরে। কিসের জন্য হচ্ছে? 2 অনুপাতের জন্য হচ্ছে। তো স্নেহালের 6 বছর আগের বয়সের কত ছিল? 1 অনুপাত বয়স। তো 1-এর ভ্যালু 6 হলে 6 বছর পরে তার বয়স কত হবে? 6 + 6 12 বছর। কিছুই নেই, সহজ অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে দেখো এখানে H2B আছে, এখানেও B আছে, তো দুই সাইডে কিন্তু B আছে, তার মানে আমরা B এর মানটা সেম করে নিলে আমাদের উত্তর চলে আসবে। তো এখানে B কত? 7 অনুপাত, এখানে B হচ্ছে 5 অনুপাত, তার মানে এখানে তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে H2B কত দাঁড়াচ্ছে? H2Bকে 7 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, 5 × 7 = 35। এখানে দেখো এই বিকে 35 করার জন্য তোমাদের কি করতে হবে? জাস্ট 7কে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে গুণ করলে 5 × 7 = 35 আর 5 × 8 = 40। তার মানে এখান থেকে আমরা কী পেলাম? A হচ্ছে আমাদের 21, B হচ্ছে 35, C হচ্ছে কত? 40। তো আমাদের ভ্যালু বার করতে হবে 2A, 3B, 7C। দেখো B এর ভ্যালুটা ইকুয়াল করলাম কেন? কারণ B হচ্ছে প্রত্যেকের ভিতরে আছে, তো B যেহেতু এখানে 5 অনুপাত এখানে 7 অনুপাত তো হতে পারে না, কারণ B এর তো একটাই মান হবে, তো সেই মানটাই একটাই করার জন্য আমরা জাস্ট B এর রেশিওটাকে ইকুয়াল করে নিলাম। B এর রেশিও ইকুয়াল করলে আমরা সহজেই A আর C তার অনুপাত পেয়ে যাবো। তো 2A মানে 2 × 21 মানে 42। 3B, B মানে হচ্ছে 35, 3B মানে হচ্ছে 105, 7C মানে 4 × 7 = 280। তাহলে 42, 105, 280 অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, খুবই ভালো একটা টাইপের অঙ্ক, যেটা পিএসসি 46 2024 এসছে। একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করে? তাহলে প্রথম দিনে যাচ্ছে কত? 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে যাচ্ছে 2 কিলোমিটার, তৃতীয় দিনে যাচ্ছে 3 কিলোমিটার, এইভাবে হাঁটছে, মানে চতুর্থ দিন যাবে কত? 4 কিলোমিটার, প্লাস এইভাবে ডট 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 দশম দিনে, মানে 10 দিনের মাথায় এসে যাবে কত? 10 কিলোমিটার। তো এখানে এক্সামিনার কী চেয়েছে? এক্সামিনার চেয়েছে জাস্ট প্রথম 10টা সংখ্যার যোগফল তোমাদের বের করতে হবে। প্রথম 10টা সংখ্যার যোগফল বের করার ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2। তো এনের ভ্যালু মানে কত? অন্তিম পদ কত? 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11/2। তো 2 দিয়ে কাটো, 5 10 50, 5 11 55 কিলোমিটার। তাহলে 10 দিন এসে 55 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে দেখো, এই টাইপের অঙ্ক তোমরা 2-3টে নিয়মে করতে পারবে, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে একটা নিয়ম দেখাচ্ছি। বলছে 20,480 টাকার ওপরে 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.1/4% হারে চক্রবৃদ্ধির সুদ কত হয় সেটা বার করতে হবে। এখানে তোমরা রেশিও মেথড অ্যাপ্লাই করতে পারবে বা ট্রি মেথড। রেশিও মেথড, ট্রি মেথড অ্যাপ্লাই করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে ট্রি মেথড অ্যাপ্লাই করব। 1 বছর, 2 বছর, 3 বছর। তো দেখো এখানে প্রথমে কি করব, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিয়ে তারপরে লাস্ট 73 দিনের জন্য বের করে নেব। নিলে কিন্তু আমাদের মোট চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে আসবে। তো 6.1/4%, 6.1/4% মানে এটাকে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে একবারে বলতে পারে 1/16 পাবো, 1/16। দেখো 4 6 24, 25/4%। তো 25/4% মানে হচ্ছে 25 25/4 ইন্টু 1/100। তো কাটাকাটি করলে 4 25 4 4 16, 1/16 থাকে। তো এগুলো কিন্তু কোনো ইস্যু নেই, জাস্ট এই জিনিসগুলো দেখা মাত্রই করতে পারলে তোমাদের জাস্ট টাইম সেভ হবে। তো 20,480 টাকার এত পার্সেন্ট হারে 1 বছরের সুদ কত হবে? তো এখানে দেখো 20,480 টাকার উপরে 6.1/4% হারে 1 বছরের সুদ কত হবে? তো এখন 16 দিয়ে এটাকে কাটলে দেখো 4 4 16, 4 5 20, 4 12 48। একটা শূন্য কিন্তু এখানে আছে, শূন্যটা লিখছি না। তো এটাকে 4 দিয়ে কাটলে 4 12 48, 4 8 32, তার মানে 1280 হচ্ছে। তো 20,480 টাকার উপরে প্রথম বছরের সুদ 1280 টাকা পাবে, দ্বিতীয় বছরে 1280 টাকা পাবে, তৃতীয় বছরে 1280 টাকা পাবে। এখন এই 1280 টাকার ওপরে দ্বিতীয় বছরে তোমরা কত সুদ পাবে? 1280 ইন্টু 1/16 করলে কিন্তু হচ্ছে এখানে 80। আবার এখানেও কিন্তু সেম, 1280-র ওপরে 80 টাকা পাবে। এই 1280 টাকার ওপরে তৃতীয় বছরে আবার 80 টাকা পাবে। আর এই 80 টাকার ওপরে 1/16 এই হারে কিন্তু কত টাকা পাবে? 5 টাকা। এখন দেখো টোটাল প্রথম বছর আর দ্বিতীয় বছরের সুদ কত হচ্ছে? 12 দুগুণে 24 আর 3 8 24, 240, 2400 প্লাস 240। এই যে তৃতীয় বছরের যে সুদটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় বছরের মোট 365 দিনের সুদ, বাট আমাদের এখানে 73 দিনের সুদ বের করতে হবে। তার মানে 365কে 73 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 5 পাবে। কীভাবে 5 পাবে? তার মানে এই যে মোট সুদ দেখতে পাচ্ছ এটা কত? 5-এর ভ্যালু। এটা কত? 5-এর ভ্যালু। আমাদের জাস্ট এখান থেকে 1-এর ভ্যালু বার করতে হবে, কারণ 73 দিন মানে হচ্ছে 73কে 365 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 1/5 বছর। তার মানে এই যে 5-এর ভ্যালু দেওয়া আছে এটা আমাদের 1-এর ভ্যালু বার করতে হবে। কিসের ভ্যালু? 1-এর ভ্যালু। তো 1280, তার মানে 1200 আর 3 8 24, 1440, 1445। 1445 হচ্ছে 5-এর ভ্যালু, আমাদের 1-এর ভ্যালু বার করতে হবে। তো 1445কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 8 40, 5 9 45, 289। তো এখানে আরও 289 অ্যাড করো, তাহলে মোট সুদ পেয়ে যাবে 0 4 আর 2 6, 2640 আর 289 যোগ করতে হবে। 2640 প্লাস 289, 9 8 4 12 2, হাতে 1 7। সি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো এই জিনিসটা একটু বুঝতে হবে, আমরা 3 বছরের সুদ কিন্তু বের করেছি। তো প্রথম 2 বছর অ্যাজ ইট ইজ সেম থাকবে, বাট 2 বছর 73 দিন, এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে 365 দিনের সুদ। আমাদের বের করতে হবে 73 দিনের। তাহলে 73 দিনকে 365 দিয়ে ভাগ করো, কত পাবে 1/5। তার মানে এই যে টোটাল যে সুদটা দেওয়া আছে এটা হচ্ছে 5-এর ভ্যালু, আমাদের বের করতে হবে 1-এর ভ্যালু, ঠিক আছে। 5 অনুপাত মানে 365 দিন, 1 অনুপাত মানে হচ্ছে 73 দিন, আমাদের 73 দিনে বের করতে হবে। তো 5-এর ভ্যালু 1445 হলে 1-এর ভ্যালু কত হবে 289, ঠিক আছে। তো 73 দিনের সুদ কত টাকা 289 টাকা। তো সবগুলো এই 1280 80 আর 289 যোগ করলে পাবে হচ্ছে 2929 টাকা। এটা হচ্ছে ট্রি মেথড। রেশিও মেথড অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবে, সেটা পরে একদিন দেখিয়ে দেবো। দেখো এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের থাকবে, কি বলছে এ এবং বি একটি কাজ কত দিনে করে 12 দিনে করে। তো এ প্লাস বি একটি কাজ করতে পারে 12 দিনে, বি আর সি সেই কাজটা করে 15 দিনে, আর সি আর এ সেই কাজটা করে কত দিনে 20 দিনে। এখন টোটাল কাজ বের করতে গেলে এদের আমাদের কী করতে হবে লসাগু। তো সহজ ভাষায় আমরা বলতে পারি এদের লসাগু কত হবে 60। এখন 60কে 12 দিয়ে ভাগ করে কত পাবে 5 পাবে, 60কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর 60কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। এখানে আমাদের বের করতে এ ওই কাজটি কত সময় করতে পারবে। দেখো এ সবগুলো যোগ করলে কী পাবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাবে 5 আর 4 9 আর 3 12, 12/2 মানে হচ্ছে 6 অনুপাত। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করে 6টা কাজ করে, ঠিক আছে। কারণ এখানে দেখো যেটা আমরা পেয়েছি টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম। তো টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কি টাইম, টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে তোমরা এফিসিয়েন্সি পাবে। তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, একদিনে তারা কটা কাজ করে 5টা, বি প্লাস সি একদিনে 4টে, সি প্লাস সি একদিনে 3টে। তো এ প্লাস বি প্লাস সি এগুলো সব যোগ করে দিলে তোমরা পাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেটার মান কত 12। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে 6। তো এ প্লাস বি প্লাস সি একদিনে 6টা কাজ করে, ঠিক আছে। তো এ প্লাস বি প্লাস সি একদিনে 6টা কাজ করলে বি প্লাস সি একদিনে 4টে কাজ করে। তো এখান থেকে আমি সহজেই বলতে পারি এ একদিনে কটা কাজ করবে 6 - 4 হচ্ছে 2টো কাজ করবে। তো এ একদিনে 2টো কাজ করে, তো টোটাল 60টা কাজ করতে এর সময় কত লাগবে 60/2 মানে 30 দিন টাইম লাগবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই সহজ অঙ্ক, এই টাইপের অঙ্ক পিএসসি ফুড এসে এসে তোমাদের পুলিশ পরীক্ষা আসতে পারে, তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। দেখো পরের প্রশ্ন কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি শহরের জনসংখ্যা 9600, পুরুষ 16% এবং মহিলা 10% বৃদ্ধি পেলে জনসংখ্যা হবে 10,800। শহরে মহিলার সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা খুব সহজেই শর্টকাট মেথডে আমি করিয়ে দেবো। তার আগে একটা জিনিস তোমাদের বোঝার চেষ্টা করাচ্ছি। দেখো শহরে যদি 100% মেল প্লাস 100% ওমেন ইকুয়াল টু কত 9600। এখন এখানে 16% পুরুষ বেড়ে গেছে, তো 16% বেড়ে গেলে 100%-এ 16% বেড়ে গেলে কত হবে 116 এম প্লাস 110 ওমেন কত হচ্ছে 1800, সরি 10,800। তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে 10,800 হচ্ছে 9,600 থেকে বেড়ে, তো কত বেড়েছে দেখো 002 1200 বেড়েছে। তার মানে এই 1200 মানে কত আমাদের 16% পুরুষ বেড়েছে, তো 16% মেল প্লাস 10% ওমেন, তার মান কত 1200। তো এখন আমরা কিন্তু এটা নিয়েও কিন্তু ক্যালকুলেশন করতে পারি, আমাদের কিন্তু এটা কিন্তু আমরা সাইড করতে পারলাম। তো এখান থেকে তোমরা কি করতে পারো, দুটো সমীকরণ তো পেয়েছি, দুটো সমীকরণে এখান থেকে দেখো আমাদের মহিলার সংখ্যা বের করতে হবে। তো পুরুষের সংখ্যাটা আমরা কি করব, পুরুষের সংখ্যাটা ক্যান্সেল করে আমরা মহিলার সংখ্যা বের করতে পারি, তাও কিন্তু ক্যালকুলেশন বড় হবে। তাই জন্য আমরা কি করব, দেখো এখানে 16% পুরুষ, আমি পার্সেন্টেজটা লিখলাম না, 16% পুরুষ আর 10% ওমেন, তাদের মান কত হচ্ছে 1200। তো এখান থেকে আমরা পুরুষটাকে সাইড করার জন্য আমরা এখান থেকে কী বের করে নিতে পারি 9600 তার 16% মানে কত হবে 96 ইন্টু 16। তো 96 ইন্টু 16 এই ক্যালকুলেশনটা তোমরা কীভাবে করবে, দেখো 96কে আমরা কী লিখতে পারি 100 - 4 ইন্টু 16। তার মানে আমাদের কি করতে হবে 1600 থেকে 64 মাইনাস করতে হবে, 4 16 64, তাহলে কত হবে 1536। তো এখান থেকে আমরা বলতে পারি 16% পুরুষ প্লাস 16% মহিলা, তাদের মান কত 1536, আর 16% পুরুষ প্লাস 10% মহিলা ইকুয়াল টু কত 1200।
তো এইগুলো যদি এখানে নিচে লেখো 16% পুরুষ প্লাস 10% মহিলা ইকুয়াল টু ভ্যালু কত 1200। এবারে মাইনাস করে দাও, দেখো মাইনাস করলে 16 কেটে যাবে, এখান থেকে কত হচ্ছে 6% ওমেন ইকুয়াল টু কত হচ্ছে 336। তো 6% যদি 336 হয়ে থাকে, 6% 336 হলে আমাদের 100%-এর ভ্যালু বের করলে আমরা মহিলার সংখ্যা পেয়ে যাব। তো 336কে 6 দিয়ে কাটলে কত বার যাবে দেখো, 5 6 30, 6 6 36, 56 বার যাবে। 56 × 100 মানে 5600। তো শহরে মহিলার সংখ্যা কত 5600। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক আসলে কেউ কিন্তু এইভাবে এই দ্বিঘাত সমীকরণের আকারে কিন্তু সমাধান করতে যাবে না, কিন্তু ক্যালকুলেশন বড় হবে। আমি যেটা বললাম সেইভাবে কিন্তু করবে। এখানে আমাদের পুরুষের সংখ্যাটাকে রিমুভ করতে হবে। তো তার মানে আমরা 9616% বের করে নিলে আমাদের উভয় পক্ষ থেকে 16% ক্যান্সেল হয়ে যাবে। পরে আর একটা সেম টাইপের অঙ্ক দেখাচ্ছি, দেখো সেটা করলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বলছে একটি গ্রামের মোট জনসংখ্যা 4000, পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে 10%, 20% বৃদ্ধি পায়। এর ফলে গ্রামের জনসংখ্যা 4500 হয়ে যায়। তো 4000 ছিল, হয়েছে 4500, বেড়েছে কত 4500 থেকে 4000 মাইনাস করো, 500 জন বেড়েছে। 500 জন কী কারণে বেড়েছে, কারণ এখানে 10% কী বাড়ছে পুরুষ, আর 20% ওম্যান বেড়েছে। তাতে আমাদের কত বেড়ে গেছে, পুরুষ মহিলা 500 জন বেড়েছে। এখন এখানে আমাদের চেয়েছে নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল। তো পুরুষের সংখ্যাটা আমাদের বের করতে হবে। তার মানে আমরা এখানে 20% ওম্যানটাকে আমরা কী করবো, ক্যান্সেল করব। তো 4000-এর 20% বের করো। 4000-এর 20% কত হবে, 4000 × 20/100, দুটো শূন্য ক্যান্সেল হলো, 4 দুগুণে 8, 800। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 20% পুরুষ প্লাস 20% ওমেন, তার মান কত 800। আর প্রশ্নে আমরা কত পেয়েছি, 10% মেল প্লাস 20% ওমেন ইকুয়াল টু কত 500। এখন মাইনাস করো, সবগুলো মাইনাস করলে তোমরা এখান থেকে পাবে 10% পুরুষ, এখানে কেটে যাবে এটা, ইকুয়াল টু কত হচ্ছে 800 থেকে 500 মাইনাস করলে 300। তো 10%-এর ভ্যালু 300 হলে আমাদের পুরুষের সংখ্যা কত 100%। তো 100%-এর ভ্যালু কত হবে 3000। দেখো 10% যদি 300 হয়, তো 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 100%। তো এখানে 300-এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে, 300-এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে 3000। তার মানে নতুন সদস্য আসার আগে গ্রামে পুরুষের সংখ্যা কত ছিল 3000 জন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই সহজভাবে করিয়ে দিলাম, কিন্তু এই টাইপের অঙ্ক যদি তোমরা বেসিক নেমে করতে যাও না, এক পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তাও অঙ্ক শেষ হবে না। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ট্রেন 800 মিটার আর 400 মিটার দৈর্ঘ্যে দুটি ব্রিজকে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য কত। তো ট্রেনটির দৈর্ঘ্য ধরে নাও টি মিটার। তাহলে ট্রেন যখন কোনো একটি ব্রিজকে অতিক্রম করে তখন ট্রেন কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তো প্রথম ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজ 800 মিটার কত সেকেন্ডে, 100 সেকেন্ডে। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেন প্লাস 400 মিটারের ব্রিজ কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। তো এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে দেখো কি হচ্ছে, টিটি কেটে গেল। তো 400 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 40 সেকেন্ডে। তো 400 মিটার যায় 40 সেকেন্ডে, 100 সেকেন্ডে কতটা যায় সেটা বের করতে পারলে আমাদের কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। দেখো 40 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 400 মিটার, 100 সেকেন্ডে কত যাবে, তো 400কে 40 দিয়ে গেলে 10 বার 1000 মিটার। তো 100 সেকেন্ডে যাবে 1000 মিটার, তাহলে টি প্লাস 800 এটার সাথে আমরা কি ইকুয়াল করতে পারি 1000। তার মানে 800 হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। তো এটাকে সাইড চেঞ্জ করলে 1000 থেকে 800 বিয়োগ করো কত হচ্ছে 200। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার, 200 মিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, বর্তমানে কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষাতেও আসছে। পরের প্রশ্ন দেখো লসাগু। তো অনেকেই কিন্তু এই প্রশ্ন থেকে আনন্দ করবে যে একটা অঙ্ক আমি কিন্তু পেয়ে গেছি, বাট এই টাইপের অঙ্ক তোমাদের এক্সামিনার দেবে শুধুমাত্র টাইম নষ্ট করার জন্য। দেখো প্রশ্ন কিন্তু সব সহজ থাকে, বাট অনেকে কী করে যে দাদা প্রশ্ন সহজ ছিল কিন্তু টাইমের অভাবে কিন্তু আমি 5টা 10টা অঙ্ক করতে পারিনি। কেন হয় না, স্মার্ট অ্যাপ্রোচ কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। সহজ অঙ্ক যদি আমরা 3-4 মিনিট ধরে করে উত্তর মিলিয়ে আসি সেটাতে কিন্তু আমাদের কোনো লাভ নেই। তো যখনই লসাগু বলবে অনেকেই কী করবে 16, 24, 36, 52 আর 54 এদের কি করবে এইভাবে কিন্তু এই সিঁড়ি ভেঙে ভেঙে ভাগ করে 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 তারপরে লসাগু বের করবে। বাট এইভাবে করলে আমাদের টাইম নষ্ট হবে। আমরা এখানে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে সেকেন্ডে করে নিতে পারি। দেখো 16 মানে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি লিখতে পারি 4 × 4। 24কে আমি কি লিখতে পারি 3 × 8। 36কে লিখতে পারি 3 × 12 36।
52কে লিখতে পারি হচ্ছে 4 13 52, আর 54কে লিখতে পারি হচ্ছে 27 দুগুণে 54। দেখো এখানে যে সংখ্যা দিয়েছে লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের একটা সাধারণ গুণিতক যেটা এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যাবে। তো এখানে এই 16 24 36 52 54 এমন একটা সাধারণ গুণিতক আছে, সব থেকে ছোটো সাধারণ গুণিতক যেটা এই 16 24 36 52 54 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তার মানে আমরা এখানে ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করলে সহজেই বের করতে পারি। তো দেখো 16 মানে 4 × 4, তো আমরা এখন চেক করব যে এখানে কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে। তো 4 দিয়ে ভাগ যাচ্ছে সেটা বের করার নিয়ম কি, লাস্টের দুটো ডিজিট চেক করতে হবে, যে লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো দেখো এই 18 কিন্তু 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় না, কারণ 18কে 4 ভাগ করতে পারে না সম্পূর্ণরূপে, 4 4 4 16 2 ভাগশেষ থাকে। তার মানে 4 দিয়ে ভাগ যায়নি মানে এটা 16 দিয়েও ভাগ যাবে না। তো 16 দিয়ে ভাগ না যাওয়া তার মানে কি এটা এই সংখ্যাগুলোর কি হবে, লসাগু হবে না। এখন 26 দেখো 16 দিয়ে ভাগ যায় না, তার মানে এই অপশানটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এই 26 16 দিয়ে যায় না মানে 26 4 দিয়ে যাবে না, এই জন্য 16 দিয়েও যায় না। 16 দেখো 4 দিয়ে ভাগ যায় মানে এটা সংখ্যা 16 দিয়ে ভাগ যাবে, আবার এই 16 4 দিয়ে ভাগ যাবে মানে এই সংখ্যাটাও 16 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমাদের এখন চেক করতে হবে যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, এই যে ডিজিটগুলো আছে 5 2 1 6 এদের সবগুলো যোগ করো, 5 2 7 আর 1 8 6 14। তো 14 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এই অপশানটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো বাকি থাকছে কি এটা, তো এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো দেখো সব ডিজিটগুলো যোগ করো, 5 হচ্ছে 11 12 আছে 18, তো 18 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই একটাই অপশান হচ্ছে, তার মানে এই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে ডিভিজিবিলিটি রুল চেক করে তোমরা সেকেন্ডে উত্তর করতে পারবে। আমি তোমাদের জাস্ট বোঝালাম বলে একটু আমার টাইম লাগলো, কিন্তু আমি যদি নিজে করতাম তাহলে জাস্ট দেখা মাত্র 5 সেকেন্ডে উত্তর করে আসতাম। তো এইরকম বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করবে, সহজে বলে দিলাম। বিভাজ্যতার নিয়মটা আমার চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা বিভাজ্যতার নিয়ম বাই পিয়াস স্যার সুন্দরবন এডুকেশন হাব সার্চ করে সেখান থেকে শিখে নিতে পারো। আর না হলে অন্য যে কোনো চ্যানেল থেকে বিভাজ্যতার নিয়মটা শিখে নিলে লসাগু গসাগু বের করতে দিলে সেটা তোমরা ইজিলি বের করতে পারবে। দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু ইকুয়াল হয় সেটা আমরা সবাই জানি। তো একটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত বলছে, 4 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। তো বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে অর্থাৎ এই দিকে 1 সেন্টিমিটার, এই দিকে 1, এই দিকে 1, এই দিকে 1, চারিদিকে কিন্তু 1 সেন্টিমিটার করে বাড়ছে। বাড়ার পরে যে রাস্তাটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো এইখানে 1 বেড়েছে, এইখানে 1 বেড়েছে, এখানে 1 বেড়েছে, এই সাইডে 1 বেড়েছে, এই দিকে 1 বেড়েছে, এখানে 1 বেড়েছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তো বাহু ছিল 4 আর দুই সাইডে 1 1 করে বাড়ছে, তার মানে এখন বর্গক্ষেত্রে বাহুটা কত হয়ে যাচ্ছে, 6 সেন্টিমিটার। তাহলে দুটো বর্গক্ষেত্রের জাস্ট ক্ষেত্রফল বের করে মাইনাস করে দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্র ছিল 4 সেন্টিমিটারে, এখন উভয় সাইডে বেড়ে গিয়ে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত হয়েছে, 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহু মানে কত 6, তো 6 এর স্কোয়ার মানে 36, এই সাইডে কত 4, মানে 4 এর স্কোয়ার মানে 16, তার মানে 36 থেকে 16 বাদ দিলে তোমরা রাস্তার ক্ষেত্রফল কত পাবে, 20 বর্গ সেন্টিমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি একদম শর্ট ট্রিক্সের সাহায্যে করেছি, প্লাস কনসেপ্টও দিয়ে দিয়েছি। শুধুমাত্র এখানে ফ্রি ক্লাস বলে আমি তোমাদের মানে কি করব, মানে শুধুমাত্র শর্ট ট্রিক্স দিয়েই বা একটু বেসিক দেখাই, শর্ট ট্রিক্স করাই না সেরকম কিন্তু না, তোমাদের এখানে বেসিক প্লাস শর্ট ট্রিক্স সমস্ত কিছুই করিয়ে দিই। যারা আমার ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করে তারা অবশ্যই ক্লাস থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবে। আর যারা এখন ক্লাসগুলো দেখছো পিএসসি ক্লার্কশিপের জন্য, তোমাদের আমি বলে রাখি তোমরা অঙ্কে কিন্তু 30-এ 30 পেয়ে যাবে, শুধুমাত্র আমাকে ফলো করো। আমি কিন্তু বাইরের একটা অঙ্ক করাই না, জাস্ট যে সমস্ত অঙ্ক পরীক্ষা আসে সেই সমস্তই করিয়ে থাকি। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।